হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। সো বন্ধুরা, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে নগদান বই। তোমরা কি এটা জানো যে প্রতিষ্ঠানরা নগদান বই প্রস্তুত করে না, তারা জাবেদা প্রস্তুতের মাধ্যমে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করে থাকে। আমি আবারও রিপিট করছি, যে প্রতিষ্ঠানরা নগদান বই প্রস্তুত করে না, তারা দুইটা জাবেদা প্রস্তুতের মাধ্যমেই হচ্ছে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করে থাকে। আর সেগুলোই হচ্ছে আজকের আলোচনার বিষয়, নগদ প্রাপ্তি জাবেদা আর নগদ প্রদান জাবেদা। তো বন্ধুরা, প্রথমেই হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা বলতে কি বোঝায়? ব্যবসা প্রতিষ্ঠানে নগদ এবং নগদ সমতুল্য যত ধরনের প্রাপ্তি হয়, মানে হচ্ছে নগদ টাকা যদি বৃদ্ধি পায় অথবা ব্যাংক জমার পরিমাণ যদি বৃদ্ধি পায়, সো এই সকল লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা প্রস্তুত করতে হয় সেটাই হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। সো নগদ প্রাপ্তি জাবেদার সংজ্ঞাটা কি? একটি নির্দিষ্ট সময়ের মোট নগদ আন্তঃপ্রবাহ জানার উদ্দেশ্যে। আন্তঃপ্রবাহ মানে হচ্ছে ব্যবসায় কত টাকা নগদে আসছে, মানে হচ্ছে নগদ কত টাকা ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাচ্ছে, সেটাই হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। আর মোট আন্তঃপ্রবাহ জানার উদ্দেশ্যে সকল নগদ ও নগদ সমতুল্য প্রাপ্তির লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তার মানে বাকিতে লেনদেন সংঘটিত হলে সেটা নগদ প্রাপ্তি জাবেদা আসবে না। অথবা নগদে যদি কোনো কিছু ক্রয় করা হয়, মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি নগদ অর্থ চলে যায়, সেই সংক্রান্ত লেনদেন আমরা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করব না। তাহলে নগদ প্রাপ্তি জাবেদা, প্রাপ্তি দেখে বুঝতে পারছো, নগদ অর্থ অথবা নগদ সমতুল্য কোনো প্রাপ্তির ক্ষেত্রে আমরা সেই লেনদেনটা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করব। এখন নগদ অর্থ তো আমরা জানি, নগদ অর্থ মানে হচ্ছে কি? ক্যাশ। কিন্তু নগদ সমতুল্য প্রাপ্তি বলতে বোঝানো হয়েছে নগদে বা যে কোনো চেকে বা এটিএম কার্ডে সম্পূর্ণ লেনদেন। অর্থাৎ যদি চেকের মাধ্যমে কোনো লেনদেন সংঘটিত হয় এবং ব্যাংকে টাকাটা বৃদ্ধি পায়, বা এটিএম কার্ডে যদি সম্পূর্ণ হয় কোনো লেনদেন, তো যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে সেটা নগদ হোক কিংবা নগদ সমতুল্য হোক। তো নগদ বা নগদ সমতুল্য যেমন হচ্ছে চেক, তারপর এটিএম কার্ড, এর মাধ্যমে যদি ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রাপ্তি ঘটে, সেটাই আমরা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করব। তো নগদ প্রাপ্তি জাবেদার নমুনা ছক তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখো টোটাল 8টা কলাম আছে। কি কি? তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট আর অন্যান্য হিসাব হচ্ছে ক্রেডিট। প্রথমত হচ্ছে তারিখের কলাম। এই কলামে আমরা লেনদেনটা যত তারিখে সম্পূর্ণ হয়েছিল সেই তারিখটা আমরা কি করব? তারিখের কলামে লিখব। ঠিক আছে? তো নগদ আন্তঃপ্রবাহ বা নগদ সমতুল্য প্রাপ্তির ক্ষেত্রে যে লেনদেনটা যত তারিখে সম্পূর্ণ হয়েছে আমরা তারিখটা এখানে লিখব। ধরো এখানে হচ্ছে জানুয়ারির 1 তারিখ। ওকে, এভাবে তারিখটা লিখব। এরপর হচ্ছে ক্রেডিট হিসাব খাত। এখানে ক্রেডিট হিসাব খাত কেন লেখা হয়েছে? কারণ নগদ প্রাপ্তির ক্ষেত্রে আমরা নগদান হিসাব কিন্তু এখানে লিখতে পারবো না, রাইট? আমরা নগদ প্রাপ্তি হলে নগদান হিসাব এখানে লিখতে পারবো না। সো নগদ প্রাপ্তি হলে নগদান হিসাব হচ্ছে ডেবিট আর বাট্টা হচ্ছে ডেবিট, আর বাকি সকল হিসাব হচ্ছে ক্রেডিট। যেমন ধরো যদি আমরা নগদে পণ্য বিক্রয় করি, তখন নগদান হিসাব হচ্ছে ডেবিট আর বিক্রয় হিসাবকে কি করব? ক্রেডিট করব। যদি দেনাদার থেকে নগদে প্রাপ্তি ঘটে তখন কি হবে? নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। তো তোমরা দেখতেই পাচ্ছ নগদ প্রাপ্তির ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট হবে আর বাকি সকল হিসাব হচ্ছে ক্রেডিট হচ্ছে। তো এখানে আমরা ক্রেডিট হিসাব খাত লেখার কারণটাই হচ্ছে এটা, যে যেহেতু আমরা নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করছি, সেহেতু নগদান হিসাব তো ডেবিট হবেই। তার মানে আমরা এখানে যে বিবরণটা লিখবো বা যে হিসাবটা লিখবো সেটা অবশ্যই হবে ক্রেডিট হিসাব খাত। তাই আমরা এখানে লিখেছি ক্রেডিট হিসাব খাত। এরপর সূত্র, এই কলামে আমরা কিছু লিখবো না। এরপর নগদান ডেবিট। নগদান কেন ডেবিট? কারণ নগদ প্রাপ্তির ক্ষেত্রে আমরা কি করি? অ্যাসেট বৃদ্ধি পায়, রাইট? নগদ প্রাপ্তি মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ সম্পদটা বৃদ্ধি পাচ্ছে, তাই নগদান হচ্ছে ডেবিট। আর বাট্টা ডেবিট, এখানে বাট্টা বলতে কোন বাট্টাকে বোঝানো হয়েছে? প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। ধরো
আমি হচ্ছি পাওনাদার। হ্যাঁ, সো আমি কি করলাম, আমার দেনাদারকে বললাম যে আমার দেনাদার যদি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেয় তাহলে আমি আমার দেনাদারকে 3% বাট্টা প্রদান করব। সো এই বাট্টাটা কিন্তু আমার জন্য হচ্ছে প্রদত্ত বাট্টা, কারণ আমি পাওনাদার, এই বাট্টাটা আমি তাকে প্রদান করব। আর অন্যদিকে দেনাদার আমাকে যে টাকাটা পরিশোধ করবে তখন কি হবে, নগদান হিসাব ডেবিট, কারণ আমার নগদ অর্থ বৃদ্ধি পাচ্ছে। আর প্রদত্ত বাট্টা যেহেতু ব্যয়, সুতরাং আমরাও এটাকে ডেবিট করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে নগদ প্রাপ্তি জাবেদায় দুইটা জিনিস শুধুমাত্র ডেবিট, একটা হচ্ছে নগদান হিসাব আর আরেকটা হচ্ছে প্রদত্ত বাট্টা, এই দুইটা হচ্ছে ডেবিট। এবার আসি ক্রেডিট দিকে। ক্রেডিট কি কি আছে, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট আর অন্যান্য হিসাব ক্রেডিট। এখন কথা হচ্ছে বন্ধুরা, তোমরা জিজ্ঞেস করতে পারো যে আমরা শুধুমাত্র অন্যান্য হিসাব ক্রেডিট লিখলেই তো হয়ে যেত, আমার তো দরকার ছিল না যে বিক্রয় ক্রেডিট অথবা দেনাদার ক্রেডিট এগুলোর জন্য আলাদা আলাদা কলাম করার। কিন্তু বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবে যে ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বেশিরভাগ যে লেনদেনগুলো হয় সেগুলো হচ্ছে ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত, আর হচ্ছে দেনাদার পাওনাদার সংক্রান্ত। সো এই যে লেনদেনগুলো বিক্রয় আর দেনাদার, এই লেনদেনগুলো ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় সংঘটিত হয়, তাই আমরা এগুলো অন্যান্য হিসাবে না লিখে আমরা আলাদা কলাম করব, বিক্রয় ক্রেডিট আর হচ্ছে দেনাদার ক্রেডিট। আর আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এখানে দেখো নগদান যদিও ডেবিট হয়েছে, এখানে যদি ব্যাংকে টাকা বৃদ্ধি পায় মানে হচ্ছে ব্যাংকের মাধ্যমে যদি বিক্রয় করা হয় বা বিক্রয় করার পরে আমরা যদি চেক পাই, ঠিক আছে, বিক্রয়ের ফলে আমরা যদি চেক পাই নগদ অর্থ না পেয়ে, তখনও কিন্তু এখানে আমরা নগদ অথবা ব্যাংক হিসাবকে ডেবিট করব। সো তোমরা দেখতেই পাচ্ছ যে নগদ আর ব্যাংক এই দুইটা লেনদেনের জন্য আমরা কিন্তু একটা কলামই ইউজ করছি, সেটা হচ্ছে ডেবিট। সো আমরা এখানে লিখতে পারি যে নগদ অথবা ব্যাংক। সো নগদ বা নগদ সমতুল্য প্রাপ্তির ক্ষেত্রে আমরা কি করব, নগদান অথবা ওই হিসাবটাকে, যেমন হচ্ছে ব্যাংক হিসাব, ওই হিসাবটাকে আমরা হচ্ছে ডেবিট করব। ওকে, আর বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট এবং অন্যান্য যত হিসাব আছে সেগুলো হচ্ছে ক্রেডিট। বন্ধুরা এখন আমরা দেখবো নগদ প্রাপ্তি জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। সে একটি উদাহরণ দেওয়া আছে, শাহজাহান অ্যান্ড কোং এর 2017 সালের মে মাসে নিম্নোক্ত নগদ প্রাপ্তি সমূহ ঘটেছে। এখানে দেখো মে মাসের কিছু লেনদেন দেওয়া আছে। মের 3 তারিখে নগদ বিক্রয় 10,000 টাকা। সো নগদে বিক্রয় করলে কি হয়, নগদ টাকা হচ্ছে প্রতিষ্ঠানে আসে আর বিক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি আয়। মের 5 তারিখ শফিক ট্রেডার্স এর নিকট হতে প্রাপ্তি 3,000 টাকা। সো শফিক ট্রেডার্স এর নিকট হতে প্রাপ্তি মানে হচ্ছে শফিক ট্রেডার্স ছিলেন কি আমার দেনাদার, তার নিকট থেকে পেয়েছি 3,000 টাকা। সো 3,000 টাকা নগদ বৃদ্ধি হয়েছে। মে 10 অতিরিক্ত মূলধন আনয়ন 5,000 টাকা। সো অতিরিক্ত মূলধন আনয়ন 5,000 টাকা মানে ব্যবসায় নগদ অর্থ এসেছে, আবার মালিকানা সত্ত্ব হচ্ছে বৃদ্ধি পেয়েছে। মের 15 জামান এন্ড সন্স এর নিকট হতে 4,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রাপ্তি। সো জামান এন্ড সন্স সে হচ্ছে কি আমার দেনাদার, সো তার থেকে আমি 4,000 টাকা পেতাম। সো এখানে আমি তাকে কি করেছি, বাট্টা প্রদান করেছি। বাট্টা প্রদানের পর 3,800 টাকা নগদে পেয়েছি। সো 3,800 টাকা আমি নগদে পেয়েছি আর বাট্টা প্রদান করেছি কত টাকা, 200 টাকা। সো এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। মে 20 পুরাতন আসবাবপত্র বিক্রয় 1,000 টাকা। সো পুরাতন আসবাবপত্র বিক্রয়ের ফলে আমি কি করলাম, এই 1,000 টাকা নগদে পেয়েছি আর আসবাবপত্র নামক যে সম্পদ ছিল সেটা হচ্ছে কমে গেছে। সো তাহলে চলো এখন দেখি যে নগদ প্রাপ্তি জাবেদায় আমরা এই সব লেনদেনকে কিভাবে লিপিবদ্ধ করব। সো নগদ প্রাপ্তি জাবেদার ছক আমরা আগেও দেখেছি। এখানে তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদান ডেবিট, বাট্টা ডেবিট। বাট্টা মানে হচ্ছে কি প্রদত্ত বাট্টা, ঠিক আছে। সো বাট্টা যখন প্রদান করে তখন সেটা হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য ব্যয়। সো প্রদত্ত বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। সো বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবে, যদি কোনো লেনদেনের দ্বারা বিক্রয় হিসাব হচ্ছে সরাসরি কি হয়, ক্রেডিট হয়, আবার কোনো লেনদেনের দ্বারা যদি ক্রয় হিসাব সরাসরি ডেবিট হয়, মানে ক্রয় হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব যদি ক্রেডিট হয়, তাহলে আমরা এই ক্রেডিট হিসাব খাত এই কলামে সেই নামটা লিখবো না, ঠিক আছে। আমরা নরমালি কি করি, বিপরীত জাবেদা দাখিলার নামটা হচ্ছে এখানে লিখি, কিন্তু যদি এখানে বিক্রয় হিসাব যদি ক্রেডিট হয় সরাসরি, তাহলে আমরা সেই নামটা মানে সেই হিসাবের নামটা আমরা এখানে লিখবো না। এখন আমরা দেখবো মের 3 তারিখে কি হয়েছিল। মের 3 তারিখে নগদ বিক্রয় করেছিল 10,000 টাকার
পণ্য। সো 10,000 টাকার পণ্য যেহেতু বিক্রি করেছে, সো নগদান ডেবিট, কারণ নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে এসেছে, আর বিক্রয় হচ্ছে ক্রেডিট 10,000 টাকা। সো আমি যেহেতু বলেছিলাম যে বিক্রয় হিসাব যদি ক্রেডিট হয় তখন আমরা কি করবো না, এই যে মের 3 তারিখে এখানে যেহেতু ক্রেডিট হিসাব খাতটা লেখার কথা ছিল, বিক্রয় হিসাব ক্রেডিট, আমরা এখানে লিখবো না। মের 5 তারিখে কি হয়েছে, শফিক ট্রেডার্স এর নিকট হতে প্রাপ্তি 3,000 টাকা। সো যেহেতু আমরা পেয়েছি, নগদ টাকা এসেছে, সো 3,000 টাকা হচ্ছে নগদান হিসাব ডেবিট। আর দেনাদার কি হয়েছে, হ্রাস পেয়েছে, কারণ শফিক ট্রেডার্স এর নিকট থেকে আমি নগদে পেয়েছি, সো দেনাদার এখানে কমে গেছে, তাই দেনাদার হিসাব ক্রেডিট 3,000 টাকা। মের 10 তারিখে মূলধন আনয়ন করেছে, মানে অতিরিক্ত মূলধন 5,000 টাকা। সো এখানে আমরা কি করব, নগদ যেহেতু টাকা এসেছে, সো নগদান হিসাব ডেবিট 5,000 টাকা, আর অন্যান্য হিসাব ক্রেডিট করেছি 5,000 টাকা, কারণ এখানে এই যে দেখো এই কলাম সমূহের মধ্যে মূলধন হিসাব কিন্তু নেই। সো বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট আর দেনাদার ক্রেডিট, এই লেনদেনগুলো ছাড়া, মানে হচ্ছে এই হিসাবগুলো ছাড়া যদি অন্য কোনো হিসাব ক্রেডিট হয়, বাট্টা তো ডেবিট আছে, বিক্রয় আর দেনাদার ছাড়া অন্য কোনো হিসাব যদি ক্রেডিট হয়, তখন আমরা সেটা অন্যান্য হিসাব ক্রেডিট এই কলামে লিপিবদ্ধ করব। সো বন্ধুরা দেখো, মের 5 তারিখে যেহেতু নগদান হিসাব ডেবিট আর দেনাদার শফিক ট্রেডার্স ক্রেডিট হয়েছিল, তাই আমরা এখানে ক্রেডিট হিসাব খাতটা লিখেছিলাম শফিক ট্রেডার্স। আর মের 10 তারিখে আমরা এখানে লিখবো মূলধন হিসাব। ওকে। মের 15 তারিখ জামান এন্ড সন্স এর নিকট হতে 4,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রাপ্তি। সো নগদে পেয়েছি কত, 3,800 টাকা। সেখানে নগদ হিসাব ডেবিট হবে 3,800, আর বাট্টা যেহেতু প্রদান করেছি, সো প্রদত্ত বাট্টা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তাই প্রদত্ত বাট্টার ডেবিট এখানে লিখবো 200 টাকা। সো 3,800 আর 200 কত হলো, 4,000 টাকা। সো দেনাদার আমার ঠিকই 4,000 টাকা হ্রাস করতে হবে, কারণ যেহেতু জামান সন্স হচ্ছে আমার দেনাদার, এবং তার থেকে আমি যত টাকা পেতাম সেই দেনাদার থেকে টাকাটা আদায় করেছি, সো দেনাদার কমে গেছে, এই জন্য দেনাদার হিসাব ক্রেডিটের কলামে আমি লিখেছি 4,000 টাকা। মের 20 পুরাতন আসবাবপত্র বিক্রয় 1,000 টাকা। সো পুরাতন আসবাবপত্র যেহেতু বিক্রয় করেছি, নগদ টাকা এসেছে, কারণ বিক্রয়ের ফলে কি হয়, আমার নগদ টাকা প্রতিষ্ঠানে আন্তঃপ্রবাহ ঘটে। সো 1,000 টাকা হচ্ছে এখানে নগদান হিসাব ডেবিট হবে, আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে না, অ্যাকচুয়ালি আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে, কারণ আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ। সো আসবাবপত্র হিসাব ক্রেডিট হওয়ার কথা, এখানে আমরা কি করব, অন্যান্য হিসাব ক্রেডিট এই কলামে লিখে দিব 1,000 টাকা। আর বিপরীত নাম, মের 15 তারিখের লেনদেন আমরা লিখবো জামান এন্ড সন্স, যেহেতু সে হচ্ছে ক্রেডিট হিসাব খাত দেনাদার, আর মের 20 তারিখে আমরা লিখবো আসবাবপত্র হিসাব। সো বন্ধুরা একদম লাস্ট কাজটা হচ্ছে আমরা কি করব, নগদান ডেবিট আর বাট্টা ডেবিট। সো দেখো এটা হচ্ছে ডেবিট আর বাট্টা হচ্ছে ডেবিট, সো আমরা এই দুইটা টাকা যোগ করব, যোগ করলে কত হয়, 22,800 আর 200 টাকা, সো 23,000 টাকা হয় টোটাল। আর বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। সো দেখো এই যে ক্রেডিট হিসাব খাতগুলো আছে এই তিনটা, এই ক্রেডিট হিসাব খাতগুলো যোগ করে দেখবো যে আমার 23,000 টাকা হয় নাকি। সো 10,000, 7,000 আর 6,000, সো আমরা যোগ করি, 10,000 যোগ 7,000 যোগ হচ্ছে 6,000 টাকা। সো কত আসে, 23,000 টাকা টোটাল আসে। সো ডেবিট টাকা আর ক্রেডিট টাকা কিন্তু দুইটা সমান সমান হয়ে গেল, তাই না? সো এটাই হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। তোমরা যখন শেষ করবে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করা, তখন তোমরা দেখবে যে ডেবিট টাকা আর ক্রেডিট টাকা সমান হয়েছে নাকি, আর ব্যালেন্সিংটা এভাবেই করবে। ওকে। তো বন্ধুরা এখন আমরা দেখব নগদ প্রদান জাবেদা কাকে বলে। নগদ প্রদান জাবেদা হচ্ছে নগদ অথবা নগদ সমতুল্য কোনো প্রদানের ক্ষেত্রে আমরা কি করব, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। মানে কোনো লেনদেনের ফলে যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যায় অথবা নগদ সমতুল্য কোনো সম্পদ চলে যায়, তখন আমরা সেটার জন্য নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। তো দেখো সংজ্ঞাটা হচ্ছে, একটি নির্দিষ্ট সময়ের মোট নগদ বহিঃপ্রবাহ জানার উদ্দেশ্যে সকল নগদ ও নগদ সমতুল্য প্রদানের লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। সো নগদ বা নগদ সমতুল্য প্রদানের ক্ষেত্রে আমরা কোন জাবেদা প্রস্তুত করব, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। এখন আমরা দেখব যে নগদ প্রদান জাবেদার একটা নমুনা ছক। বন্ধুরা নগদ প্রদান জাবেদায় কয়টা কলাম আছে, টোটাল 9টা কলাম আছে। নগদ প্রাপ্তি জাবেদা ছিল 8টা কলাম, নগদ প্রদান জাবেদায় হচ্ছে টোটাল 9টা কলাম। কি কি, তারিখ, চেক নম্বর, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, আর হচ্ছে নগদ ক্রেডিট। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে তারিখের কলামে আমরা হচ্ছে লেনদেনের তারিখটা লিখবো, চেক নাম্বারের কলামে লিখবো আমরা যদি চেকের মাধ্যমে পরিশোধ করি অথবা চেক প্রদান করি, তখন ওই চেকের যে নাম্বারটা হবে, ওকে, ওই চেকের নাম্বারটা আমরা কি করব, এই কলামে লিখবো।
ডেবিট হিসাব খাত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস মাথায় রাখবে যে ডেবিট হিসাব খাত কেন হলো, নগদ প্রদানের ক্ষেত্রে নগদান হিসাব কি হয়, সব সময় ক্রেডিট হয়, কারণ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অ্যাসেট কমে গেলে আমরা সেই অ্যাসেটটাকে ক্রেডিট করব। আর ডেবিট হিসাব খাত হবে কারণ হচ্ছে আমরা এখানে যেই নামটা লিখবো বা যে হিসাবের নামটা লিখবো সেই হিসাবের নামটা অবশ্যই ডেবিট হিসাব খাত হবে। আমরা নগদান হিসাব কিন্তু এই কলামে লিখতে পারবো না, ঠিক আছে, এই বিবরণের কলামে আমরা লিখতে পারবো না, আমরা শুধুমাত্র ওই হিসাবটাই লিখবো যেটা হচ্ছে নগদান হিসাবের বিপরীত পাশে ছিল। যেমন ধরো নগদে পণ্য ক্রয় করা হলো, তো নগদে পণ্য ক্রয় করা হলে আমরা কি করি, নগদান হিসাবকে ক্রেডিট করি আর ক্রয় হিসাবকে আমরা ডেবিট করি, রাইট। সো এটা যেহেতু নগদ প্রদান জাবেদা, আমরা এখানে লিখবো না নগদান হিসাব, আমরা এখানে এর বিপরীত হিসাবটা বসাবো ক্রয় হিসাব। সো ক্রয় হিসাব কি এখানে ডেবিট না, তার মানে এই কলামে যতগুলো হিসাব হবে সবগুলোই হচ্ছে ডেবিট হিসাব খাত, এজন্যই এই কলামটার নাম দেওয়া হয়েছে ডেবিট হিসাব খাত। বুঝতে পেরেছো? এরপর সূত্রের কলামে আমরা কিছু লিখবো না, ক্রয় ডেবিট, কারণ হচ্ছে আমরা যখন পণ্য ক্রয় করি তখন আমরা নগদ অর্থ প্রদান করছি, রাইট, নগদ অর্থ চলে যাচ্ছে, নগদে পণ্য ক্রয় করলে নগদ অর্থ কমে যায়, তখন হবে নগদান হিসাব ক্রেডিট। আর ক্রয় যেহেতু হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে আমরা সেটাকে কি করব, ডেবিট করব। পাওনাদার ডেবিট, পাওনাদার কেন ডেবিট হচ্ছে, আমি যদি পাওনাদারকে নগদে অর্থ পরিশোধ করি, ওকে, পাওনাদারকে নগদে অর্থ পরিশোধ করলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের দায়টা কমে যায়, সো এই জন্য পাওনাদার হবে ডেবিট আর নগদান হচ্ছে ক্রেডিট। এরপর অন্যান্য হিসাব ডেবিট, মানে নগদ প্রদানের ফলে আমার কিন্তু নগদান হিসাব ক্রেডিট হচ্ছে আর বাকি সকল হিসাব হচ্ছে ডেবিট হচ্ছে। তাই আমি কি করব, ক্রয় আর পাওনাদার এই দুইটা কলাম আলাদা আলাদা করব, কারণ ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় তারপর হচ্ছে দেনাদার পাওনাদার এই সব লেনদেনগুলো অনেক বেশি হয়ে থাকে, তাই ক্রয় আর পাওনাদার ডেবিট এটা আমরা আলাদা আলাদা কলামে লিখব, আর বাকি সকল ডেবিট হচ্ছে অন্যান্য হিসাব ডেবিট এই কলামে লিপিবদ্ধ করব। প্রাপ্ত বার্তা ক্রেডিট, প্রাপ্ত বার্তা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়, সো আয় হলে বা আয় যখন বৃদ্ধি পায় তখন আমরা সেটাকে কি করি, ক্রেডিট করি। বন্ধুরা আমরা কখন বার্তা পেয়ে থাকি, ধরো আমি হচ্ছি দেনাদার, ঠিক আছে, আমি দেনাদার, আমি কি করব, আমার পাওনাদারকে টাকা পরিশোধ করব। সো আমার পাওনাদার যদি বলে যে আমাকে যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে দাও, তখন আমি 3% বার্তা প্রদান করব। তো আমি যেহেতু দেনাদার, আমি কি করলাম, 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দিলাম, পরিশোধ করে দিলে আমি কি পাবো, 3% বার্তা পাবো। সো এটাই হচ্ছে আমার আয় অথবা প্রাপ্ত বার্তা। এখন ধরো আমার 10,000 টাকা হচ্ছে দেওয়ার কথা ছিল, তো আমি কি করব, 3% বার্তা বাদ দিয়ে যত টাকা হয় সেই টাকাটা আমি পরিশোধ করব, তার মানে এই বার্তাটা কি আমার জন্য আয়। সো প্রাপ্ত বার্তা ক্রেডিট আর নগদ ক্রেডিট, কারণ নগদ টাকা হচ্ছে চলে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে অ্যাসেট কমে গেলে অথবা চলে গেলে আমরা সেটাকে ক্রেডিট করব। তো বন্ধুরা এখন আমরা দেখব নগদ প্রদান জাবেদার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা তোমাদের জেনে রাখা দরকার। স্টুডেন্টরা প্রায় হচ্ছে কন্ট্রা দাখিলা লিপিবদ্ধকরণের ক্ষেত্রে ভুল করে, মানে হচ্ছে কন্ট্রা দাখিলা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় কিভাবে লিপিবদ্ধ করতে হয় সেটা তারা হচ্ছে প্রায়ই ভুল করে। কারণ হচ্ছে কন্ট্রা দাখিলা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না। কন্ট্রা দাখিলা হচ্ছে কোনো লেনদেনের ফলে যখন নগদ এবং ব্যাংক হিসাব দুইটাই প্রভাবিত হয় একসঙ্গে, সেটা হচ্ছে কন্ট্রা দাখিলা। সেই কন্ট্রা দাখিলা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার ক্ষেত্রে কখনোই লিপিবদ্ধই হবে না। আমরা যখন 2 ঘরা অথবা 3 ঘরা নগদান বই প্রস্তুত করব তখন কন্ট্রা দাখিলা প্রদান করতে পারবো, কিন্তু নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় কন্ট্রা দাখিলা লিপিবদ্ধই হবে না। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এবং প্রতিষ্ঠান হতে নগদ অর্থ ব্যাংকে জমা। দেখো, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন এই লেনদেনটা কিন্তু একটা কন্ট্রা দাখিলা, ঠিক আছে। এই লেনদেনটার ফলে ব্যাংক এবং নগদ দুইটা হিসাবে প্রভাবিত হচ্ছে, কারণ ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন হলে নগদান হিসাব হচ্ছে ডেবিট হবে, আর অন্যদিকে যেহেতু ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে তাই ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট। তো এই কন্ট্রা দাখিলা আমরা 2 ঘরা অথবা 3 ঘরা নগদান বইতে কিভাবে লিপিবদ্ধ করতে হয় সেটা কিন্তু জানি, কিন্তু নগদ প্রদান জাবেদা অথবা নগদ প্রাপ্তি জাবেদাতে এই লেনদেনগুলো আসবে না।
প্রতিষ্ঠান হতে নগদ অর্থ ব্যাংকে জমা, এটাও হচ্ছে একটা কন্ট্রা এন্ট্রি, এটাও কিন্তু নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না। দুটি লেনদেনের কোনোটি নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না। কারণ কি বলতো? কারণ কি হতে পারে? নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদায় কেন আমরা কন্ট্রা এন্ট্রি গুলো লিপিবদ্ধ করব না? কারণ হচ্ছে এই লেনদেনগুলোর ফলে ব্যবসা প্রতিষ্ঠানে তারল্য কিন্তু অপরিবর্তিত থাকবে, মানে তারল্য হচ্ছে চেঞ্জ হবে না। আমরা জানি নগদ এবং ব্যাংক দুইটাই কিন্তু হচ্ছে তারল্য, ঠিক আছে? নগদ সমতুল্য যেহেতু হচ্ছে ব্যাংকে ধরা হয় অথবা এটিএম কার্ডের মাধ্যমে কোনো লেনদেন সম্পূর্ণ করলে সেটাকে বলা হয় যে নগদ সমতুল্য। সো এই তারল্য কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না যদি সেটা হয় কন্ট্রা এন্ট্রি। সো তারল্য যেহেতু পরিবর্তন হচ্ছে না, সো ওই লেনদেনটা আমার লিপিবদ্ধ করার কোনো প্রশ্নই আসে না। এই যে দেখো এখানে বলা আছে, কারণ এদের দ্বারা ব্যবসার মোট নগদ তারল্যের পরিমাণ অপরিবর্তিত থাকবে। যেমন ধরো এই যে ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে এখানে 10,000 টাকা, তো আমরা কি করব, নগদান হিসাবকে ডেবিট করব 10,000 টাকা দিয়ে, আবার ব্যাংক হিসাবকে ক্রেডিট করব সেম 10,000 টাকা দিয়ে। তো একবার 10,000 টাকা নগদে বৃদ্ধি পাচ্ছে, আরেকবার ব্যাংক হতে 10,000 টাকা চলে যাচ্ছে। তো তারল্য কিন্তু অপরিবর্তিতই থাকবে। ব্যাংক সুদ মঞ্জুর নগদ প্রাপ্তি জাবেদায় এবং ব্যাংক চার্জ ও ব্যাংক জমাতিরিক্তের সুদ নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে। ব্যাংক সুদ মঞ্জুর এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়, মানে ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাচ্ছে। সো ব্যাংকে টাকা বৃদ্ধি হলে ব্যাংক হিসাব কি হবে? ডেবিট। সো ব্যাংক জমা অথবা ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে এটা যেহেতু নগদ সমতুল্য, তাই আমরা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করব। আর ব্যাংক চার্জ এটা হচ্ছে ব্যাংকের টাকাকে কমিয়ে দেয়, তাই না? ব্যাংক যেহেতু তার আমানতকারীকে সুবিধা প্রদান করে থাকে, তার বিনিময়ে কি করে? চার্জ কেটে নেয়। সো এই চার্জ কেটে নেওয়ার ফলে ব্যাংক হিসাব কমে যায়। সো ব্যাংক হবে কি এখানে? ক্রেডিট। এটা যেহেতু ব্যাংকে টাকাটা হ্রাস করছে, ব্যাংক হচ্ছে কি নগদ সমতুল্য, তাই এটা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে। কারণ নগদ প্রদান জাবেদার সংজ্ঞায় বলা আছে যে নগদ বা নগদ সমতুল্য প্রদানগুলো আমরা নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করব। ব্যাংক জমাতিরিক্তের সুদ নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে। সো ব্যাংক জমাতিরিক্তের সুদ মানে হচ্ছে এখানেও ব্যাংক থেকে টাকা কমে যাবে, সো ব্যাংক হিসাব হবে ক্রেডিট, তাই এটাও হচ্ছে নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে। তো বন্ধুরা, নগদ প্রদান জাবেদার নমুনা ছক দেখলাম এবং কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখেছি যে কন্ট্রা দাখিলা নগদ প্রদান জাবেদায় কিন্তু আসবে না। এখানে ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো, যেমন ব্যাংক সুদ মঞ্জুর অথবা ব্যাংক চার্জ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, এগুলো হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে। এখন আমরা দেখব যে নগদ প্রদান জাবেদা কিভাবে খুব সহজেই প্রস্তুত করা যায়। তো বন্ধুরা, এখন আমরা দেখব নগদ প্রদান জাবেদা কিভাবে প্রস্তুত করতে হয়। এটাও আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে ভালো করে বোঝাবো। সো দেখো এখানে নগদ প্রদান জাবেদা প্রস্তুত। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মৌসুমী এন্টারপ্রাইজের 2017 সালের জুলাই মাসে নগদ প্রদত্ত লেনদেন সমূহ নিম্নরূপ। তো কি কি লেনদেন হয়েছে জুলাই মাসে? জুলাই 2 তারিখে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, মানে হচ্ছে নগদে যখন আমরা পণ্য ক্রয় করব, ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। সো নগদ টাকা চলে গিয়েছে আর প্রতিষ্ঠানে একটা ব্যয় সংঘটিত হয়েছে। সো যেহেতু আমরা এখানে ক্রয় হিসাবকে ডেবিট করব আর নগদের হিসাবকে ক্রেডিট করব, আমরা আগে দেখেছি যে ক্রয় হিসাব যদি ডেবিট হয়, ঠিক আছে, ক্রয় হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব যদি ক্রেডিট হয়, তখন আমরা সেটা নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদায় সেটা হচ্ছে ওই হিসাব ডেবিট হিসাব খাত বা ক্রেডিট হিসাব খাত যে কলামটা থাকে না, সেই হিসাব খাতের কলামে আমরা হচ্ছে ওই ক্রয় হিসাব ডেবিট অথবা বিক্রয় হিসাব ক্রেডিট হলে সেই হিসাবগুলো দেখাবো না, ঠিক আছে? তো এই জিনিসটা আমি আরেকটু পরে আরো ক্লিয়ারলি তোমাদের বোঝাবো। জুলাই 5 তারিখে পাওনাদার মিলন ট্রেডার্সকে এত এত নং চেক, মানে চেকের নাম্বার হচ্ছে 68943 নং চেক প্রদান 3,000 টাকা। সো পাওনাদার মিলন ট্রেডার্সকে চেক প্রদান করা হয়েছে 3,000 টাকা। তার মানে হচ্ছে এখানে চেক প্রদানের ফলে কি হয়? ব্যাংক থেকে টাকা কমে যায়। সো আমরা নগদ প্রদান জাবেদায় এবং নগদ প্রাপ্তি জাবেদায় যদি ব্যাংকের মাধ্যমে অথবা নগদের মাধ্যমে টাকা চলে যায়, তখন সেটা আমরা নগদ প্রদান জাবেদায় দেখাবো। আর নগদ প্রাপ্তি জাবেদায় যদি ব্যাংকের মাধ্যমে অথবা নগদে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসে, তখন সেটা আমরা নগদ প্রাপ্তি জাবেদাতে দেখাবো। সো মিলন ট্রেডার্সকে যেহেতু পরিশোধ করা হয়েছে এখানে চেক প্রদানের মাধ্যমে 3,000 টাকা, সো এখানে ব্যাংক টাকাটা হচ্ছে কমবে। জুলাই 8 তারিখ আসবাবপত্র ক্রয় 4,000 টাকা। সো আসবাবপত্র ক্রয় করা হলে এখানে কি হবে?
আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হবে, কারণ নগদ টাকা কমে গিয়েছে। জুলাই 15 ঋণের সুদ প্রদান 500 টাকা। সো 500 টাকা হচ্ছে সুদ প্রদান করা হয়েছে। এটা কি? এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। সে যে ঋণটা নিয়েছিল সেই ঋণের উপর সুদ প্রদান করছে। সো দেখো বন্ধুরা, এখানে যেহেতু সুদ প্রদান করা হয়েছে, সো নগদ টাকা কমছে আর ঋণের সুদ হচ্ছে কি প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। তারপর বলা হয়েছে জুলাই 20 তারিখ রুরাকে পরিশোধ 2800 টাকায় এবং এর প্রেক্ষিতে বার্তা প্রাপ্তি 200 টাকা। তো আমি হচ্ছে বার্তা পেয়েছি আমার পাওনাদার থেকে 200 টাকা। তো আমার দেওয়ার কথা ছিল হচ্ছে পাওনাদারকে 3000 টাকা, কিন্তু পাওনাদার আমাকে যেহেতু বার্তা দিয়েছে, তো আমি বার্তা পেয়েছি 200 টাকার, এই জন্য আমি পরিশোধ করেছি রুনা আমার পাওনাদার 2800 টাকা আমি তাকে পরিশোধ করেছি। তো নগদ প্রদান জাবেদা, এখানে দেখো আমি ছক তৈরি করেছি মৌসুমী এন্টারপ্রাইজের নগদ প্রদান জাবেদা। তারিখ, চেক নম্বর, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় ডেবিট, পাওনাদার, এখানে পাওনাদার হবে, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট আর হচ্ছে নগদ ক্রেডিট। তো বন্ধুরা দেখো, নগদ আর হচ্ছে প্রাপ্ত বার্তা এই দুইটা ক্রেডিট, আর ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট। তো প্রথম লেনদেনটা কি হয়েছিল? নগদে পণ্য ক্রয় করা হয়েছিল 5000 টাকা। তো 2017 জুলাই 2 তারিখে যে দেখো আমরা কিন্তু এই ঘরটা খালি রেখেছি, আমরা কিন্তু ক্রয় হিসাব লিখিনি, মানে যে ডেবিট হিসাব খাতটা ছিল ক্রয় হিসাব ডেবিট, তো আমরা কিন্তু এই হিসাবের নামটা লিখবো না এখানে, কিন্তু এখানে টাকার কলামে ঠিকই দেখাবো যে ক্রয় হিসাব ডেবিট 5000 টাকা আর নগদান ক্রেডিট 5000 টাকা। জুলাই 5 তারিখে আমি কি করলাম? পাওনাদারকে চেকের মাধ্যমে পরিশোধ করলাম। সো মিলন ট্রেডার্স হচ্ছে পাওনাদার, এখানে ডেবিট হিসাব খাত মিলন ট্রেডার্স, কারণ পাওনাদার হ্রাস পেয়েছে। সো পাওনাদার যখন বৃদ্ধি পায় তখন আমরা সেটাকে ক্রেডিট করি, আর পাওনাদার যখন কমে যায় তখন আমরা সেটাকে ডেবিট করি। সো পাওনাদার ডেবিট এখানে লিখেছি আমরা 3000 টাকা, আর নগদ ক্রেডিট, কারণ নগদ এখানে নগদ অথবা ব্যয় যে কোনো একটা মাধ্যমে আমরা যদি পরিশোধ করি তখন আমরা এই কলামে লিখবো 3000 টাকা। ওকে। জুলাই 8 তারিখে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 4000 টাকা। সো জুলাই 8 তারিখে এখানে দেখো আমরা লিখলাম কি আসবাবপত্র হিসাব, ঠিক আছে। সো আসবাবপত্র হিসাব লিখে আমরা এখানে অন্যান্য হিসাবকে ডেবিট করলাম, কারণ দেখো ক্রয় হিসাব আছে আর পাওনাদার হিসাব আছে। সো আসবাবপত্র তো ক্রয় হিসাবের মধ্যে আসবে না, আসবাবপত্র হচ্ছে স্থায়ী সম্পদ, তাই আমরা অন্যান্য হিসাব ডেবিট এই কলামে দেখিয়েছি 4000 টাকা। আর যেহেতু আমি ক্রয় করেছি, সো নগদ টাকা চলে গেছে, তাই নগদান ক্রেডিট 4000 টাকা। এরপর বলা হয়েছে জুলাই 15 তারিখে ঋণের সুদ প্রদান 500 টাকা। সো 500 টাকা ঋণের সুদ প্রদান করা হয়েছে, আমরা এখানে ডেবিট হিসাব খাতটা লিখবো ঋণের সুদ, যেহেতু এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয়। সো ব্যয় যখন বৃদ্ধি পায় তখন আমরা সেটাকে ডেবিট করি, তাই আমরা অন্যান্য হিসাব ডেবিট এই কলামে লিখবো 500 টাকা। কারণ হচ্ছে ক্রয় আর পাওনাদার এই বাদে যদি কোনো হিসাব ডেবিট হয়, যেমন আসবাবপত্র হিসাব তখন ডেবিট হয়েছিল, তো আমরা কি করলাম? অন্যান্য হিসাব ডেবিট এই কলামে লিখেছি 4000 টাকা। তো এখন আমরা সেম কাজই করব, ঋণের সুদ প্রদান করেছি, ঋণের সুদ ডেবিট, তাই আমরা 500 টাকা হচ্ছে লিখেছি অন্যান্য হিসাব ডেবিট এই কলামে। এরপর যেহেতু ঋণের সুদ প্রদান আমি নগদে করেছি, তাই আমি কি করব? 500 টাকা এখানে লিখবো যে নগদ ক্রেডিট, ঠিক আছে, চলে গেছে নগদ টাকা। জুলাই 20 তারিখে রুটাকে পরিশোধ করা হয়েছে 2800 টাকা, তার মানে নগদ কমেছে কত? 2800। তো নগদ ক্রেডিট 2800 টাকা। আর বার্তা পেলে সেটা কি হয়? প্রতিষ্ঠানের জন্য কি আয়। সো প্রাপ্ত বার্তা এটা হবে কি ক্রেডিট 200 টাকা। সো 2800 আর 200 কত? 3000 টাকা। সো এই 3000 টাকার পাওনাদার আবার এখন এখানে ডেবিট করব, মানে পাওনাদারকে আমি 3000 টাকা দ্বারা হ্রাস করে দিব। সো পাওনাদার যখন কমে যায় তখন পাওনাদার ডেবিট হবে। আচ্ছা, সো এই যে দেখো এখানে চেক নম্বর, এই কলামে আমরা চেক নম্বরটা লিখেছি, যেটা জুলাই 5 তারিখের লেনদেনটা ছিল। সো চেক নম্বর থাকলে আমরা এই কলামে চেক নম্বরটা লিখে দিব। এখন বন্ধুরা লাস্ট কাজটা হচ্ছে ব্যালেন্সিং করা, যে ক্রয় হিসাব টোটাল যোগ করে আমরা দেখবো কত, পাওনাদার হিসাব ডেবিট এটা যোগ করে দেখবো কত। তো সবগুলা কলাম যোগ করে আমরা লাস্টে কি করব? এই যে ডেবিট 3টা কলাম আছে এখানে, হ্যাঁ, ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট আর অন্যান্য হিসাব ডেবিট, এই 3টা কলাম যোগ করব। যোগ করে যত টাকা হবে আমরা দেখবো যে ক্রেডিট কলাম সেম নাকি, ঠিক আছে। সো ক্রেডিট এখানে দেখো কত আছে, 15300 যোগ 200, তার মানে কত আছে এখানে? 15500 টাকা। আবার এখানে যদি আমরা যোগ করি 5000 আর 6000 11000 টাকা আর 4500, তাহলে কত হবে? এখানেও 15500 টাকা হবে। সো ডেবিট পাশেও 15500 আছে, ক্রেডিট পাশেও 15500 আছে, তার মানে আমার নগদ প্রদান জাবেদা প্রস্তুত করা ঠিক হয়েছে। তো বন্ধুরা, এই ছিল নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত প্রণালী। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।